আমি এখন নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 8.3 অঙ্ক করাবো। 8 নম্বরের অঙ্ক। 8 ক, প্রমাণ করো যে cos 17π/10 প্লাস cos 13π/10 প্লাস cos 19π/10 প্লাস cos π/10 ইকুয়াল 0। তো এখানে cos এ যেহেতু কোনো স্কয়ার নাই, তাহলে এটা cos sin অর্থাৎ অনুপাত চেঞ্জের দিকে আমাদের গেলে অঙ্ক মিলার কোনো সম্ভাবনা নাই। এক আছে cos এর সাথে সম্পর্ক সেকের, স্কয়ার না থাকলে সেকের সাথে সম্পর্ক আছে যে ওইটা কাটে, তাও গুণ আকারে থাকতে হবে তখন। আর প্লাস আকারে যেহেতু আছে তাহলে অবশ্যই স্কয়ার এবং সাইন থাকলে দুটার ভিতরে কাজ হতো। তো আমাদের সবগুলো প্লাস আছে এবং স্কয়ার নাই, ওই ফর্মুলাতেও দেওয়া যাবে না। স্কয়ার মাইনাস হতে পারে, আমরা যখন এই সূক্ষ্মকোণে প্রকাশ করব তখন প্লাস চিহ্নগুলো মাইনাস হতে পারে। তো আমাদের এই একক অনুপাতে রেখেই কাজ করতে হবে। তাই আমরা শুধু সূক্ষ্মকোণে প্রকাশ করি, দেখি কি আসে। লেফট হ্যান্ড সাইড cos 17π/10। আসলে প্রশ্ন নিয়ে একটু ভেবে তারপরে অঙ্ক করতে হবে, মুখস্থ টাইপের না। চিন্তা করলে অবশ্যই যেদিকে যেতে চাচ্ছি বা যা আমি খুঁজতেছি, মানে খোঁজ করার চেষ্টা করতেছি, অবশ্যই সেদিকে যাওয়া যাবে বা পাওয়া যাবে। একটু ভালো করে চিন্তা করতে হবে। তো আমাদের মেন কাজ হচ্ছে স্থূল কোণগুলোকে সূক্ষ্মকোণে প্রকাশ করা। অর্থাৎ সূক্ষ্মকোণ, আমাদের সূক্ষ্মকোণ কোণগুলো এই আমাদেরকে এই যে এই ফর্মুলা দিতে হবে, n × π/2 প্লাস মাইনাস থিটা। এই যে ফর্মুলা, এই 8.3 এর মেন কাজ কিন্তু এই একটা সূত্রই। প্রথম কাজ আমাদের n × π/2 আকারে প্রকাশ করা। তো স্কয়ার থাক বা না থাক বা প্লাস মাইনাস যাই থাক, সবসময় আমাদেরকে ওইটা মাথায় রেখে কাজ করতে হবে। অথবা কোনোটার মান বসানো গেলে সেটা মান বসিয়ে দিব। যেমন আমরা জানি হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো কিন্তু বসানো যায়। তো এই মানগুলো যদি আমাদের জানা থাকে, অর্থাৎ পাই দিয়ে π/4, π/3, π/6, π/2, এই মানগুলো থাকলে আমরা মান বসাবো। কিন্তু আমাদের এখানে ওই জাতীয় কোনো কিছু নাই, তাহলে আমাদের এই ফর্মুলাতে যেতে হবে। এখন এই ফর্মুলাতে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে এটা ভাগ করতে হবে। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃতও থাকতে পারে, স্থূল কোণ হলে সেগুলোকে আমরা ভাগ দিয়ে সূক্ষ্মকোণে নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ n × π/2 প্লাস অথবা মাইনাস। প্লাস মাইনাস মানে দুইটা চিহ্ন একসাথে কখনোই বসবে না, হয় প্লাস অথবা মাইনাস দিয়ে মিলাইতে হবে। তো আমরা প্রথমটাকে যদি দেখি, যে প্রথম উপরে আছে 17, নিচে 10 আছে। এখানে আবার একটা নতুন রুলও আছে, আমি একটু দেখাই। 17 কে যদি আমি 10 দিয়ে ডিভিশন করি, একবার যাই, একবার গিয়ে 7 বাইছিল, আমরা একবার আসলে দিব না। এই যে ভাগশেষ, ভাজকের অর্ধেক থেকে যদি ভাগশেষ বড় হয়, অবশ্যই আমরা ভাগফল যতবার যাবে তার থেকে বেশি দিব। এখানে 1 যাচ্ছে বলে +1, অর্থাৎ 2 বার দিব। এটা দিব না, এটা দিলে অঙ্ক মিলবে না। অর্থাৎ মিলবে বলতে কি, আরেকবার করা লাগবে। তো এই জন্য আমরা ভাগ দিব 2 বার, যদিও বেশি হয়ে যাচ্ছে। তো আমরা মাইনাস করলে এখানে -3 থাকবে। এটাই আমাদের, এইটা নিয়ে করলে অঙ্ক মিলবে, -3। তাহলে আমাদের এখানে লিখতে হবে cos 2π, ওই যে ভাগফল, এই 2 হচ্ছে এই ভাগফল। তো ভাগফলের 2 নিব, মাইনাস, এবার ভাগশেষ, মাইনাস, ভাগশেষের সাথে মাইনাস আছে, মাইনাস দিব, ভাগশেষের সাথে প্লাস থাকলে প্লাস দিব। তাহলে 3π/10 প্লাস cos, এখানেও আমাদের ভাগ দিতে হবে। 10 দিয়ে যদি, এই এখন ডিফারেন্সটা আরো ভালো বোঝা যাবে, 10 দিয়ে আমি 13 কে ডিভিশন করব, একবার গেলে 3। এটা কিন্তু 10 এর অর্ধেক 5 থেকে ছোট আছে, তার মানে এটা যা আছে তাই, এটা দিয়ে মিলে যাবে অঙ্কটা। তাহলে 1π, ভাগফল 1, এই জন্য 1π, আর এই যে ভাগশেষের জায়গায় প্লাস চিহ্ন, এই জন্য প্লাস চিহ্ন দিলাম, 3π/10 প্লাস
cos, এখানেও ভাগ যায় না। এটাকে যদি আমি দেখি, এখানে কিন্তু 9 থেকে 10 ছোট, অর্থাৎ ভাগ যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কি ভাগ যাচ্ছে না, কিন্তু এই 10 এর অর্ধেক 5, 5 থেকে এটা বড়, এই জন্য একবার দিতে হবে না গেলে। তাহলে আমাদের এখানে থাকতেছে কত, -1, কারণ বীজগণিত এই ভাগ করার সময় মাইনাস চিহ্ন দিয়ে দিই, -1। তাহলে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে পাই মাইনাস π/10। আর ওই শেষের ওইটাতে কোনো কাজ হবে না, এই কারণে ওইটা কিন্তু সূক্ষ্মকোণেই আছে, এই জন্য ওটাতে আর কোনো কাজ করতে হবে না, লিখে রাখুন। এখন আমাদের n ইন্টু π/2, পায়ের নিচেই আমাদের 2 আনতে হবে। তো পায়ের নিচে যখন 2 আনতে হবে, সহগকে আবার দ্বিগুণ করে দিব, যা থাকবে তার ডাবল। এখানে 2 আছে, তাহলে 4 হবে π/2। মিনিং কিন্তু ঠিক, মিনিং ঠিক রেখে অঙ্ক করতে হবে। 2 দিয়ে কাটলে আগের রেজাল্ট হবে, কিন্তু আমরা আগের রেজাল্ট নিলে তো আগানো যাবে না, আগের রেজাল্ট নিব না, কিন্তু মিল রেখে নিতে হবে। এবার দ্বিতীয়টাতে যদি দেখি, এখানে পায়ের আগে আছে হচ্ছে 1, তাহলে পায়ের নিচে যদি 2 দিই, তাহলে 1 এর সাথে 2 গুণ করে 2, অর্থাৎ 2 ইন্টু π/2। এটা গেল। তৃতীয়টা যদি দেখি আমরা, এখানেও আমাদের আছে হচ্ছে একটা পাই আছে, তাহলে এখানে 2 ইন্টু π/2 মাইনাস π/10। তো 3 নাম্বারটা লেখা হয়ে গেল, এটা হচ্ছে π/10। এখন আমাদেরকে কোয়াড্রেন্টে যেতে হবে। কোয়াড্রেন্ট একে নিয়ে তারপরে বুঝে বুঝে করলে এটা মনেও থাকবে, বোঝাও যাবে ভালো। n ইন্টু ছিল হচ্ছে কত, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এটা নিয়ে আমাদের কাজ। তো প্রথমটা যদি আমি দেখি, প্রথমে আছে, আচ্ছা এটা আমরা এই পাশেও করতে পারি, এই পাশেই দেখেন প্রথম যে রেজাল্ট, এটার কাজ যদি আমরা কোয়াড্রেন্টে দেখি, তো কি আসতেছে, এই যে কোয়াড্রেন্ট রাখলাম 4 ইন্টু π/2, 4 ইন্টু π/2, এই একটা π/2, এই হলো দ্বিতীয়টা, এই হচ্ছে 3 নাম্বারটা, 4 নাম্বারটা এখানে শেষ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস চিহ্ন আছে। তো মাইনাস চিহ্ন হলে দিকটা চেঞ্জ হবে, তার মানে এটা 4 নাম্বার কোয়াড্রেন্টে চলে আসছে। চতুর্ভাগে কজ হচ্ছে পজিটিভ। আচ্ছা, তো এখানকার চিহ্ন পজিটিভ হবে, সেটা বের করে ফেললাম। এখন শুরু থেকে আবার আসি, আমাদের এই n এর মান π/2 এর সহগ যেটা, এই যে π/2 এর সহগ হচ্ছে n হচ্ছে 4, এটা যদি জোড় সংখ্যা হয়, এটা আমাদের আছে রেজাল্ট কি, জোড় থাকার কারণে এই অনুপাতটা চেঞ্জ হবে না। আচ্ছা, তো এই অনুপাত চেঞ্জ হচ্ছে না, এটা যখন বুঝে ফেললাম, সাথে সাথে আমি এটা লিখে ফেলবো, এখানে প্লাস থাক বা মাইনাস থাক, যে চিহ্নই থাক আগে এটা লিখবো। এটা লিখে ফেললাম। এখন এই কোণের অবস্থানটা কোথায় সেটা আবার আমাদের বের করতে হবে। এই 3π/10 এটার অবস্থান কিন্তু এই যে এখানে 4 নাম্বার চতুর্ভাগে। তো এই কোণের অবস্থান যখন 4 নাম্বার চতুর্ভাগে হয়, তখন কিন্তু আমাদের এই অনুপাতটা দেখতে হবে। এই অনুপাতটা হচ্ছে cos, 4 নাম্বার চতুর্ভাগে এটা প্লাস পজিটিভ, এই জন্য এখানকার চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ পজিটিভই থাকবে। হয়ে গেল। এখন যদি আমরা দ্বিতীয়টাকে খেয়াল করি, দ্বিতীয়টার জন্য কোয়াড্রেন্ট হবে হচ্ছে এটা,
ওখানে আছে কি 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। তাহলে এই হলো একবার পাই বাই 2 আর একবার পাই বাই 2, তারপরে প্লাস সামথিং, তাহলে এইদিকে চলে যাবে তৃতীয় ঘরে, তো তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, এই চতুর্ভাগ সম্পর্কে পরে বলি, আগে এটা আমরা জোর না বিজোড় সেটা দেখি। এন হচ্ছে জোর, তো এটা যেহেতু জোর, A2 যেহেতু জোর, তাহলে এটা চেঞ্জ হবে না। আমরা চিহ্নটা পরে বসাই, চেঞ্জ হবে না, আর সাথে থিটা পরিমাণ যে কোণ সেটা লিখে ফেলাম। এখন আমাদের চিহ্ন বসানোর পালা, যে এইটার অবস্থা, এই কোণের অবস্থান অনুযায়ী এটা চিহ্ন কি আমরা দেখতে পাচ্ছি। এটার অবস্থান এই যে 2 ইন্টু পাই বাই 2 প্লাস 3 পাই বাই 10 থিটা, তাহলে এই পর্যন্ত একবার পাই বাই 2, দ্বিতীয়বার পাই বাই 2 প্লাস সামথিং এখানে। তো 3 নাম্বার চতুর্ভাগে cos হচ্ছে নেগেটিভ, এই জন্য আমাদের এখানে নেগেটিভ চিহ্ন বসবে, নেগেটিভ চিহ্ন বসলো। এরপরে তৃতীয়টাতে যদি দেখি, এটা যদি দেখি, এটাতে হচ্ছে শুরুতে আমরা আসলে এটা দেখবো, সবসময় শুরুতে আমরা এন দেখবো, এন পজিটিভ জোর না বিজোড়। এন যেহেতু জোর, তাহলে এখানে অনুপাত চেঞ্জ হবে না, সাথে আমরা সূক্ষ্মকোণ যেটা অর্থাৎ থিটা পরিমাণ যে কোণ সেটা লিখে ফেলবো, তাহলে পাই বাই 10। এখন এখানকার চিহ্নটা কি হবে সেটা এবার আমরা একটু দেখি। তো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, 2 ইন্টু পাই বাই 2, তাহলে দুইবার ঘুরবে, এই একটা হলো পাই বাই 2 আর একটা পাই বাই 2, এরপরে মাইনাস চিহ্ন আছে, এজন্য এটা চেঞ্জ হয়ে যাবে, দিক চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এটা পড়ে কোন কোয়াড্রেন্টে, দ্বিতীয় কোয়াড্রেন্টে। দ্বিতীয় কোয়াড্রেন্টে এই অনুপাত নেগেটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে এই অনুপাত নেগেটিভ হওয়ার কারণে এখানে নেগেটিভ চিহ্ন বসবে। হয়ে গেল। এবার তাহলে আমাদের এইগুলো সব হয়ে গেল মোটামুটি। এখন চেঞ্জের কাজ হয়ে গেল আর কি। এখন এটা যা আছে তাই, এই যে cos পাই বাই 10। এখন আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এটার সাথে এটা কেটে যায়, আবার এটার সাথেও কিন্তু এটা কেটে যায়, তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল 0। আচ্ছা, 8-এর খ নাম্বার অঙ্কটা আমি এখন দেখাবো। প্রমাণ করো যে tan পাই বাই 12 tan 5 পাই বাই 12 ইন্টু tan 7 পাই বাই 12 ইন্টু tan 11 পাই বাই 12 ইকুয়াল 1। আমাদের 1 প্রমাণ করতে হবে, লেফট সাইড সমান রাইট সাইড। তো লেফট সাইড নিয়ে নিলাম আমরা tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12। এখন যেহেতু এগুলো গুণ আকারে আছে, ইনটু আকারে আছে, তাহলে আচ্ছা ইনটু আকারে থাক বা প্লাস মাইনাস আকারে থাক, কোনোটার মান যদি বসানো যায় তাহলে আমরা মান বসিয়ে দিব। কখনো কখনো থাকে, এটা যেমন এটা 19 এর অঙ্ক, সেম অঙ্ক তোমরা এর পরের ক্লাস অর্থাৎ ইন্টারে গিয়ে পাবা, ইন্টারের হায়ার ম্যাথে গিয়েও এই অঙ্ক পাবা, তখন কিন্তু মান বসানো যায়। ওখানে আমার মনে আছে যতদূর সম্ভব 5টা আছে, একটাই মান বসে যায়, পাই বাই 4 এর মান। তো যদি বসানো যায় বসাবো, আর না বসানো গেলে আমরা অন্য কোনো ওয়েতে কাজ করার চেষ্টা করবো। তো এখানে 4টা টার্ম গুণ আকারে আছে, 4টা টার্ম গুণ আকারে আছে। তো আবার প্রমাণ করতে বলছে 1, 4টাকে যখন 1 প্রমাণ করতে বলবে, 4টাকে যখন 1 প্রমাণ করতে বলবে গুণ করে, তখন অবশ্যই দুইটা অনুপাত বিপরীত হতে হবে, অর্থাৎ দুইটা tan থাকবে আর দুইটা cot থাকবে, তাহলে গুণ করলে হচ্ছে 1 1 হয়ে যাবে। আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা সমান 1, তো আমাদেরকে এই দিকে যেতে হবে, tan থিটা ইন্টু cot থিটা সমান 1, আমাদেরকে এই ফর্মুলায় যাওয়ার চেষ্টা করতে হবে। এই ফর্মুলায় দেখি যাওয়া যায় কিনা। আচ্ছা, আর একটা কথা, যখনই আমি অনুপাত চেঞ্জ করব তখন অবশ্যই পাই বাই 2 এর সহগ বিজোড় হতে হবে, পাই বাই 2 এর সহগ বিজোড় হতে হবে, জোড় দিয়ে কখনোই মিলবে না, চেঞ্জ করা যাবে না।
আমরা জানি যে n ইন্টু পাই বাই টু, এই n এর মান জোড় হলে চেঞ্জ হয় না, বিজোড় হলে চেঞ্জ হয়। তাহলে আমাদেরকে বিজোড় করতে হবে। তো বিজোড় করতে হলে সেটা আচ্ছা বলতেছি। এর আগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কোনটা চেঞ্জ করব কোনটা করব না, বা কোনটা করা যাবেই না, বা গেলে সমস্যা আরো সৃষ্টি হবে, অর্থাৎ অঙ্কের দিকে দেওয়া যাবে না, আরো বাইরে চলে যাবে বা কাজ বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে অঙ্কটা। এই জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যেমন এখানে আছে 10 পাই বাই 12, 10 পাই বাই 12। তো 10 পাই বাই 12 এর পায়ের সহগ যেহেতু 1 আছে, আমরা এটাকে চেঞ্জ করব না, বরং অন্যগুলোকে চেঞ্জ করে এই পাই বাই 12 বানানোর চেষ্টা করব। সবচেয়ে ছোট যেহেতু এটা, অর্থাৎ এটা সূক্ষ্মকোণ আছেই, এটা চেঞ্জ করব না, এটা যা আছে থাক। এখন এইটাকে কিন্তু চেঞ্জ করা যায়। আমাদের তো মেন টার্গেট আছেই যে দুইটাকে 10 রাখতে হবে আর দুইটা চেঞ্জ করে কট করতে হবে, আর না হলে 1 আসবে না। তাহলে এটাকে যদি চেঞ্জ করতে হয়, খেয়াল রাখবা কোনো অনুপাতকে যখন চেঞ্জ করে বিপরীত অনুপাতে নিব, তখন অবশ্যই পাই বাই 2 এর সহগ বিজোড় হতে হয়। আর পাই বাই 2 এর সহগ বিজোড় হতে হলে সবসময় খেয়াল করতে হবে উপরের যে রেজাল্ট সেটা হচ্ছে এই হরের অর্ধেকের গুণিতক আকারে প্রকাশ করতে হবে। কেমন? আমরা এই প্রথমটা যা আছে চেঞ্জ করব না, ওটা রেখে দিলাম। এখন এই যে হর আছে 12, 12 এর অর্ধেক কত? 6। 6 দিয়ে এই উপরেরটাকে কিভাবে মিলানো যায়? তো 6 কে আমি লিখতে পারি কি 6 বিয়োগ 1 5। 5 এর পরিবর্তে আমরা লিখতে পারি না 6 পাই মাইনাস পাই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু অর্ধেক হয়ে যাবে। আর এটা দেখে এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, এখানে প্লাস দিলে আবার এটাও মিলে যায়। তো আমাদের তো টার্গেট আছে যে দুইটা চেঞ্জ করব, এই দুইটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল 6 পাই প্লাস পাই। আচ্ছা, এবার এই দুইটাকে আমরা চেঞ্জ করব, এই দুইটা চেঞ্জ হয়ে যাবে, আর দুইটাকে চেঞ্জ করব না, তাহলে এটাকে তো চেঞ্জ করব না, এটা রেখে দিলাম। এখন এটাকে সূক্ষ্মকোণেও নিতে হবে, আবার টেনও রাখতে হবে, অর্থাৎ ওটাকে আবার পাই বাই 2 এর সহগ জোর করতে হবে। তো পাই বাই 2 এর সহগ যদি জোর করি, তাহলে আমরা এখানে লিখতে পারি এমন, যেহেতু 11 আছে এটা লিখতে পারি, যেখানে অনুপাত চেঞ্জ করব না সেখানে হরের গুণিতক নিয়ে কাজ করব, অর্থাৎ হর পুরাটা নিয়ে কাজ করব। আর যেখানে চেঞ্জ করব, উদ্দেশ্য চেঞ্জ করা, সেখানে অর্ধেক নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে যেমন 6 12, সরি 1 বার 6, তাহলে 3 বার 6, 5 বার 6, এইভাবে বিজোড় গুণিতক নিয়ে কাজ করব। আর ওটাতে এই হর পুরাটা নিয়ে কাজ করব, ওটা যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি না। তাহলে 10 পাই বাই 12, আর এখানকার রেজাল্টটা কেমন হয়ে গেল দেখো, অটোমেটিক্যালি পাই বাই 2 চলে আসবে। এই 6 পাই বাই 12 যদি দিই, আচ্ছা আমি ভেঙেই করালাম, এখানেও 6 পাই বাই 12 প্লাস পাই বাই 12, অর্থাৎ লবে যতগুলো পদ থাকে প্রত্যেকটা নিচে হর দিয়ে আলাদা আলাদা ভগ্নাংশ করা যাবে। হরে লবে যেহেতু দুইটা পদ আছে, তাহলে দুইটা ভগ্নাংশ আলাদা করে এভাবে বানানো যাবে, এটা এটা, আবার এটাতেও তাই করা যাবে। 12 পাই বাই 12 মাইনাস পাই বাই 12, তো 10 পাই বাই 12। এখানে তাহলে থাকতেছে কি 6 দিয়ে 12 কাটে, নিচে 2 থাকে, তার মানে কাটাকাটি করে দেখালেও হয়, না দেখালেও হয়, পাই বাই 2 ইন্টু পাই বাই 12, এটাতে লেখা যায়। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কাটাকাটি করলেও পাই বাই 2 প্লাস পাই বাই 12, আর এখানে লেখা যায় হচ্ছে 12 12 কাটা যায়, 12 12 কাটা গেলে শুধু পাই থাকে, তো শুধু পাইকে আমরা একটু সংক্ষেপে করলাম, পাই বাই 2 রাখলাম, 2 রাখলাম।
এটা শুধু পায়ে থাকে তো আমি একবারে দিছি এই কারণে একটা লাইন কমানোর জন্য। ওই শুধু পায়ে লিখলে আর 8 লাইন না করলে পারে কেউ বুঝবে কেউ বুঝবে না, এই জন্য আমি ওটা লিখছি। এতে 12 কেটে যায়, শুধু পায়ে থাকে তো একটা 2 সামনে রাখছি, একটা ওখানে দিছি। এখন এইখানে যদি আমি খেয়াল করি পাই বাই 2 এর সহগ হচ্ছে বিজোড়, অর্থাৎ এখানে 1 আছে। পাই বাই 2 এর সহগ বিজোড় হওয়ার কারণে এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই সূত্রও কিন্তু আমি আগে দেওয়া আছে, tan পাই বাই 2 মাইনাস থিটা, এটা সূত্র আকারে লিখে দিচ্ছি তোমাদের। এটা কিন্তু সরাসরি হবে cot থিটা, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। আমরা যদি কোয়াড্রেন্ট একে দেখি তাও বোঝা যাবে এটা। এই যে এই পর্যন্ত পাই বাই 2 আর মাইনাস থাকার কারণে ব্যাক করলো, এটা কোন পড়ছে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা, পাই বাই 2 এর সহগ বিজোড় হওয়ার কারণে tan cot হলো cot থিটা, আর ফার্স্ট কোয়াড্রেন্টের কারণে এখানে প্লাস। তাহলে আমরা সরাসরি এটা লিখতে পারি, আমরা যেহেতু সূত্র আকারে শিখছি, cot পাই বাই 12। আবার এটা এই রেজাল্টটা কেমন হচ্ছে আমরা যদি কোয়াড্রেন্ট দেখি, এটা তৃতীয়টা, এই যে পাই বাই 2 এই পর্যন্ত, আর প্লাস থাকার কারণে এটা আবার পরের কোয়াড্রেন্টে গেছে। তাহলে আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, শুরুতে আমরা n দেখব। তো n যেহেতু বিজোড় তাহলে tan হয়ে যাবে কি cot হয়ে যাবে, সাথে আমি এটা লিখে ফেললাম। এখন আমি এই পাই বাই 2 এর অবস্থান দেখব, পাই বাই 2 এর অবস্থানে এই tan এর চিহ্ন দেখব। পাই বাই 2 এর অবস্থান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এই tan এর অবস্থান চিহ্ন হচ্ছে মাইনাস, এজন্য এখানে মাইনাস চিহ্ন হবে। 3 নাম্বারটা যদি দেখি 2 পাই, সরি 4 নাম্বারটা একেবারে শেষেরটা, এটাকে যদি দেখি তাহলে এখানে 2 ইনটু পাই বাই 2, তো একবার দুইবার, এরপরে আছে মাইনাস চিহ্ন, তাহলে ব্যাক করতে, এটাও কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তো এখানে জোর থাকার কারণে ট্যানই থাকবে পাই বাই 12। আচ্ছা, এখন এই পাই বাই 12 এর অবস্থান যেখানে, সেখানে এটার চিহ্ন কি সেই চিহ্নটা এখানে বসবে, এটার কারণে এটা বসছে, আর এটার কারণে এটার চিহ্ন বসবে এখানে, এটার কারণে এটার চিহ্ন এখানে। তাহলে ওটা পাই বাই 12 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ, এই জন্য এখানেও একটা নেগেটিভ চিহ্ন বসবে। তো আমরা যদি ওই যে সূত্র, এই সূত্রটা যদি দেখি, এটা ওই সূত্র হচ্ছে কি tan থিটা ইনটু cot থিটা সমান 1, তাহলে এতটুকু রেজাল্ট কিন্তু 1 হয়ে গেল। আর এখানে মাইনাসে কি প্লাস, তাহলে থাকতেছে হচ্ছে cot পাই বাই 12 ইনটু tan পাই বাই 12। এই 1 লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে এটাও 1, আবার এটার মানও 1, 1 গুণ করে 1, রাইট সাইড প্রুভড। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই সেম অঙ্ক তোমাদের পরের ক্লাসে আছে ইন্টারে।